ওকে, লাস্ট ক্লাসে আমরা বিজেটি বোঝার চেষ্টা করছিলাম, রাইট? সো বিজেটি বাইপোলার জাংশন ট্রানজিস্টর যেটা, এটা তিনটা টার্মিনাল আছে, বেস, কালেক্টর এন্ড এমিটার, ঠিক আছে? সো देयर আর টু টাইপস অফ বাইপোলার জাংশন ট্রানজিস্টর, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি, ঠিক আছে? আমরা এনপিএনটা সম্পর্কে বেশি পড়বো, আর সিমিলার পিএনপি, জাস্ট পোলারিটি চেঞ্জ করে দিতে হয়, বায়াসিং যেগুলো করো, ভোল্টেজ যেগুলো অ্যাড করো বিভিন্ন জাংশনকে অ্যাক্টিভেট করার জন্য, ওই পোলারিটিটা জাস্ট রিভার্স, একটা ভাইস ভার্সা। যদি এন টাইপে তুমি পজিটিভ ভোল্টেজ সোর্স লাগাও, পি টাইপে নেগেটিভটা লাগাতে হবে, ডিরেকশন চেঞ্জ করে দিতে হবে। সো যে কোনো একটা ওয়ার্কিং প্রিন্সিপাল বা তোমার কনস্ট্রাকশন জানলেই তুমি আরেকটা ইজিলি রিলেট করতে পারবা, ঠিক আছে? সো দেখো, ফর এনপিএন, কালেক্টর, বেস, এমিটার, সো এনপিএন, পিটা মাঝখানে আর দুই পাশে এন টাইপ থাকে, এটা নর্মাল ট্রানজিস্টরের ক্ষেত্রে। বাট পাওয়ার ট্রানজিস্টরের ক্ষেত্রে তুমি হাই কারেন্ট হ্যান্ডলিং করো, ঠিক আছে? সো হাই কারেন্ট ক্যাপাবিলিটি আছে, সো এটার কনস্ট্রাকশনে বেসিক ডিফারেন্সটা আসবে। আর তোমার এনপিএনে সবসময় মনে রাখবা যে বেস থেকে এমিটারে, কালেক্টর থেকে এমিটারে কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে? সো অ্যারো হেডটা দেখবা যে ওই যে বেস থেকে এমিটারের দিকে গেছে, হ্যাঁ? এটা যদি পিএনপি হতো তাহলে তোমার এমিটার থেকে বেসের ডিরেকশনে তোমার অ্যারো হেডটা হতো। সব কালেক্টর থেকে এমিটার আসলো, হ্যাঁ, মানে যেটা আমরা ট্রিগার করি তখন তো এটা হচ্ছে তোমার ইনপুট কারেন্ট, হ্যাঁ? ওই ইনপুট কারেন্টের উপর বেস করে বেসিক্যালি ট্রানজিস্টরটা অন হয়, কিন্তু কারেন্ট ফ্লো করে তখন কালেক্টর টু এমিটার, ঠিক আছে? অথবা এমিটার টু কালেক্টর, ঠিক আছে? এটার যে কনস্ট্রাকশনটা আছে, দেখো এখানে এনপিএন ট্রানজিস্টরের কনস্ট্রাকশন দেখানো হয়েছে। সো আমরা এক্স্যাক্টলি এইভাবে না দেখে আমরা আরেকটা পিডিএফ ওপেন করি, যেটা আমি তোমাদেরকে হাতে লিখে করিয়েছি, ঠিক আছে? ওই পিডিএফটা যদি আমি ওপেন করি, দেখো এখানে ওটা ইজিলি বোঝা যায়। সো এই যে স্ট্রাকচার অফ পাওয়ার বিজেপি, সো এখানে বেস টার্মিনাল আছে, এমিটার আছে, কালেক্টর আছে। এমিটারের সাথে তোমার হাইলি ডোপড এন টাইপ কানেক্টেড, ঠিক আছে? আর কালেক্টরের সাথে হাইলি ডোপড এন টাইপ কানেক্টেড। তোমার এখানে এন প্লাস মানে হাইলি ডোপড, তার মানে ওটা ডোপিং করা আছে অতিরিক্ত লেভেলে। এন মাইনাস হচ্ছে লাইটলি ডোপড, ঠিক আছে? সো এন মাইনাস লেয়ারটা এখানে হচ্ছে গিয়ে তোমার নর্মাল বিজেপিতে এটা নাই, ঠিক আছে? সো এইটা এখানে অ্যাড করা মানে টু অ্যাড রেজিস্ট্যান্স, হ্যাঁ? তোমার এখানে রেজিস্ট্যান্সটা বাড়ানো, যাতে এটার ভিতর দিয়ে কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটিটা আমরা বাড়াতে পারি, ঠিক আছে? তোমার বেসিক্যালি তুমি যখন হাই কারেন্ট ফ্লো করাবা ডিভাইসের মধ্যে দিয়ে, তোমার যদি ওইখানে ওইটার যদি রেজিস্ট্যান্স বেশি না থাকে বা তুমি যদি কারেন্ট কন্ট্রোল না করতে পারো, তাহলে তো ডিভাইসটা নষ্ট হয়ে যাবে। সো এই কারণে এইটার কনস্ট্রাকশনে তোমার ডিফারেন্স আনা হয়, এটা করবা সামনে আবার। রেজিস্ট্যান্স বলতে তো কারেন্ট ফ্লো করে যাবে না, কারেন্ট ফ্লো কমবে। সো এইখানে বেসিক্যালি এখানে তোমার n মাইনাস রিজন ইনক্রিজেস দ্য ভোল্টেজ ব্লকিং ক্যাপাসিটি। তোমার যদি এখানে হাই ভোল্টেজ হয়, ইন দ্যাট কেস ওই ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য আমরা n মাইনাস রিজনটা ইউজ করি, ঠিক আছে? দ্যাট বেসিক্যালি ইনক্রিজেস দ্য কারেন্ট হ্যান্ডলিং ক্যাপাসিটি। তোমার একটা জিনিসের মধ্যে দিয়ে হাই কারেন্ট ফ্লো করে গেলে কি হবে, এটা পুড়ে যাওয়ার চান্স থাকে না, হাই পাওয়ার ফ্লো হয়ে।
সো ওই কারণে যাতে আমরা এটা কন্ট্রোল ওয়েতে ইউজ করতে পারি এই কারণে এই লেয়ারটা ইউজ করা কারেন্ট কমাই দিই ভোল্টেজটা বাড়াই দিই ভোল্টেজ যা আছে তাই কিন্তু কারেন্টটা কমাই দিই তোমার ভোল্টেজ অনেক বেশি থাকে হ্যাঁ বুঝতে পারছো তোমার তাহলে কারেন্ট তুমি কন্ট্রোল করবে কিভাবে রেজিস্ট্যান্স সো হ্যাঁ রেজিস্টর বাড়িয়ে সো এই কনস্ট্রাকশনে তোমার এই ডিফারেন্সটা এখানে থাকে তোমার এমিটারের সাথে হাইলি ডোপড এন টাইপ মেটেরিয়াল কানেক্টেড আর কালেক্টরের সাথে হাইলি ডোপড এন টাইপ মেটেরিয়াল কানেক্টেড ঠিক আছে ওই পি টাইপটা হচ্ছে বডি ওই পি টাইপটাকে আমরা বলি বডি রিজন আর তাদেরকে বেসিক্যালি সেপারেট করে এই এন মাইনাস লেয়ারটা ড্রিফট লেয়ার তো দেখো এখানে কয়েকটা মোড অফ অপারেশন আছে কাট অফ মোড অ্যাক্টিভ মোড কোয়াসি স্যাচুরেশন এন্ড হার্ড স্যাচুরেশন সো এই মোডগুলো বেসিক্যালি কি এই জিনিসটাই আমরা আবার আগের স্লাইডে যদি ফেরত যাই তাহলে ওখান থেকে বোঝাটা একটু ইজিয়ার steady state characteristics. Although there are three possible configurations, common collector, common base and common emitter. So, এইটা আমরা বেসিক্যালি কমন এমিটার কনফিগারেশন দেখছি যখন তোমার কমন এমিটার কনফিগারেশন হবে এমিটারটা উইল বি কমন টু বোথ ইনপুট এন্ড আউটপুট সাইড ঠিক আছে সো এখানে তুমি যদি আরেকটা স্লাইড এখানে যাও সো ওই যে বিজেপি যে তুমি ইউজ করছিলে ওটা কমন এমিটার দেখো এই যে এটা হচ্ছে একটা বিজেপি সিম্বল তাই না এন পি এন ট্রানজিস্টর ঠিক আছে সো এই এনপিএন ট্রানজিস্টরে তোমার দেখো এইটা ছিল বেস এটা ছিল কালেক্টর আর এটা ছিল এমিটার দেখো এই যে এমিটারটা ইজ কমন টু বোথ ইনপুট সাইড এন্ড আউটপুট সাইড এটা হচ্ছে আমার আউটপুট সাইড কালেক্টর এমিটার ঠিক আছে আর এইটা হচ্ছে আমার ইনপুট সাইড সো ইনপুট আর আউটপুটের সাথে তোমার এমিটার এটা কমন সো এই কারণে আমরা ওটার নাম দিয়েছি কমন এমিটার ঠিক আছে যদি কালেক্টর থাকতো তখন বলতাম কালেক্টর কমন কালেক্টরটা তখন কমন হতো ঠিক আছে সো এরকম তিনটা আছে আবার কমন বেসও আছে কনফিগারেশন তো তিন ধরনের কনফিগারেশন হয় হ্যাঁ সো আমরা মোস্টলি ইউজ করি হচ্ছে কমন এমিটার এটা তোমাদের আপাতত জানলেই হবে ওকে সো দেখো এখানে কি হচ্ছে এখানে বলেছে যে the common emitter configuration which is shown in figure 4.288 for an NPN transistor is generally used in switching applications. তো আমরা বেসিক্যালি এই ট্রানজিস্টরটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে আমরা ইউজ করব না আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে সুইচ করার জন্য আমরা এই ধরনের ট্রানজিস্টর ইউজ করে থাকি সো এটা কিভাবে সুইচ হিসাবে কাজ করছে এটা তোমাদের জানাটা ইম্পর্টেন্ট অ্যাম্পলিফায়ার যে অ্যাক্টিভ রিজন আছে ওই অ্যাক্টিভ রিজনটা নট ইম্পর্টেন্ট তোমার স্যাচুরেশন এন্ড কাট অফ রিজন এই দুইটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি এই দুটো তোমাকে জানতে হবে কাট অফ রিজনে তোমার ট্রানজিস্টরটা অফ হয়ে যায় আর স্যাচুরেশন রিজনে তোমার এটা অ্যাক্টিভ হয় বা তুমি ওই অন অফটা তুমি কন্ট্রোল করতে পারো ঠিক আছে সো ওই স্যাচুরেশন রিজনের মধ্যেও আবার কোয়াসি স্যাচুরেশন আছে হার্ড স্যাচুরেশন আছে হার্ড স্যাচুরেশন হচ্ছে যেখানে থেকে তুমি you cannot come back easily ঠিক আছে বাট কোয়াসি স্যাচুরেশন হচ্ছে তুমি অন আর অফ পজিশনে তুমি যে কোনো সাইডে you can transfer ঠিক আছে ডিপেন্ডিং অন দা মানে তোমার ভোল্টেজ বা কারেন্ট হ্যাঁ ইনপুট সিগন্যালের উপর ডিপেন্ড করে সো তুমি চাইলে যে কোনো সময় ওটাকে অফ করে দিতে পারো অন করে দিতে পারো সো এই প্রিন্সিপালটা তোমাদেরকে জানতে হবে ওকে মাথার উপরে দিয়ে কেন এটা একটা সুইচ হিসাবে কাজ করছে তো এটাকে সুইচ হিসাবে কিভাবে ট্রানজিস্টর দুই ধরনের কাজ করে না একটা অ্যাম্পলিফায়ার হিসাবে আর একটা সুইচ হিসাবে সো ইনপুটের উপর যখন ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়ে যায় সো তুমি ইনপুট দিচ্ছ ওই ইনপুটটাকে অ্যাম্পলিফাই করে তোমার আউটপুটে দিচ্ছে এটা হচ্ছে ট্রানজিস্টর অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার ঠিক আছে এটা কখন হয় ইন অ্যাক্টিভ রিজন
ঠিক আছে, অ্যাক্টিভ রিজনে হয়। তো আমি এটাকে অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করাতে চাই না, আই ওয়ান্ট ইট টু অ্যাক্ট অ্যাজ আ সুইচ। কারণ তোমার এই যে হাই ফ্রিকোয়েন্সি যে অ্যাপ্লিকেশনগুলো আছে এখানে আমার খুব ফাস্ট সুইচিং করতে হয়, তাই না? হয় অফ করতে হয় নাহলে অন করতে হয়, রাইট? নাহলে তো তোমার যে সেন্সিটিভ যে ডিভাইসগুলো ওগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো আমাদের খুব দ্রুত সুইচিং করতে হয়। তো এটা কিভাবে সুইচ হিসেবে কাজ করছে এটাই আমরা এখন দেখব। এবার বুঝছো? তো সিম্পল কথা। তো এখানে দেখো বলছে যে for an NPN transistor is generally used in switching application. The typical input characteristics of base current IB against base emitter voltage VBE are shown in figure 4.28b. এই যে এখানে তোমার যে ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা দেখানো হয়েছে, সো ইনপুট ক্যারেক্টারিস্টিক্সটা ওরা কিভাবে এঁকেছে এইটা দেখো। তুমি যদি এখানে যাও ইনপুট সাইডে তোমার ইনপুট কারেন্ট কি আইবি না, আর তোমার এই জায়গাটার ভোল্টেজ কি ভিবি না। সো তুমি যখন ইনপুট ক্যারেক্টারিস্টিক্স আঁকবা এই কারেন্ট আর এই ভোল্টেজের ভ্যারিয়েশনের উপর ডিপেন্ড করে। ধরো তুমি কারেন্ট বাড়াচ্ছ, ওইটার রেসপেক্টে তোমার ওখানে ভোল্টেজ চেঞ্জ হবে না, সো তুমি একটা কার্ভ পাবা। সো দ্যাট ইজ ইয়োর ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, ঠিক আছে? সো এই ইনপুট সাইডে তুমি যখন ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকবা এই কারেন্ট আর এই ভোল্টেজ এই দুইটাকে তুমি রিলেট করবা, তাহলে তুমি ওই ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ আঁকাতে পারবা। এটাই এখানে বলতেছে, যে ক্যারেক্টারিস্টিক্স অফ বেস কারেন্ট আইবি এগেইনস্ট বেস এমিটার ভোল্টেজ ভিবিই। সো এই দুটোর রেসপেক্টে তোমার ইনপুট ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকিয়েছে। আর ফিগার 4.28c shows the typical output characteristics of collector current IC against collector emitter voltage VCE. তো তুমি আবার যদি এই সার্কিটে যাও আউটপুট সাইড আবার কি এটা না, রাইট হ্যান্ড সাইড এটা না। সো এখানে ভোল্টেজ ডিফারেন্স কি, এই কালেক্টর আর এই এমিটারের ভোল্টেজ, তাই না? আর এই যে এখানে যে বায়াসিং ভোল্টেজ আছে, সো এটার থেকে কি কারেন্ট যাচ্ছে আইসি। সো বেসিক্যালি এই ভোল্টেজটা কন্ট্রোল করে আমি কারেন্টটা ভ্যারি করতে পারি। সো এইটা আর এইটার রিলেশন যদি তুমি আঁকাও তাহলে আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবা। সো ইন দ্যাট কেস তোমার এইখানে যে আইবি কারেন্টটা, এই আইবি কারেন্টটা তোমার একটা ভ্যালুতে ফিক্স থাকবে। আবার আইবি কারেন্টের উপরেও তো তোমার আউটপুটটা ডিপেন্ডেন্ট ডাইরেক্টলি, তাই না? সো আইবি কারেন্ট যদি তুমি বাড়াও, বাড়িয়ে একটা কনস্ট্যান্ট ভ্যালুতে আনো, ওটা ফিক্স করে রাখলা, দিয়ে আবার এটা ভ্যারি করলে দেখবা যে ওই ক্যারেক্টারিস্টিক কার্ভে দেয়ার উইল বি চেঞ্জ। সো ওগুলো আমরা দেখবো, ঠিক আছে? আপনি এই বলতে পারবেন, বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। তাহলে দেখো এটাই এখানে বলেছে, for a PNP transistor the polarities of all currents and voltages are reversed. So NPN এর জন্য আমরা দেখব, আর PNP এর জন্য জাস্ট এখানে যে বায়াসিং গুলো করছো ওই বায়াসিং গুলো জাস্ট রিভার্স করে দিতে হবে, দিলে তোমার ওই কারেন্ট ফ্লোর ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। ওটা PNP ট্রানজিস্টরের জন্য তখন হবে। ওকে, সো সিমিলার থিংস। দেখো এখানে বলছে যে there are three operating regions of a transistor. কি কি আমরা জানি, কাট অফ রিজন আছে, অ্যাক্টিভ রিজন আছে, আর স্যাচুরেশন রিজন আছে, তাই না? স্যাচুরেশন রিজনকে আমরা দুই ভাগে ভাগ করা যায়, ওটা আমরা পরে করব, আগে নরমালটাই দেখি। ওকে, তো দেখো এখানে বলেছে in the cut off region the transistor is off. তো তোমার ট্রানজিস্টরটা কখন অফ হবে, যখন তোমার ডায়াগ্রামে আসে বলেছে যে কাট অফ রিজন, এই যে এই রিজনটা বেসিক্যালি এই ট্রানজিস্টরটা আমার কখন অফ হবে, যখন আমি ইনপুটে কোনো পাওয়ার দিচ্ছি না, রাইট? কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে আইবি হচ্ছে কি তোমার ইনপুট কারেন্ট। সো আইবির ভ্যালু যখন তোমার 0 থাকবে তখনই বেসিক্যালি ট্রানজিস্টরটা অফ হবে, রাইট? সো এটাই এখানে বলেছে যে the transistor is off or the base current is not enough to turn it on, and both junction are reverse biased. So both junction are reverse biased. তার মানে তোমার এইখানে যে জাংশন পয়েন্টটা
এটাও রিভার্স বায়াস, এখানে যে জাংশন পয়েন্টটা এটাও রিভার্স বায়াস। সো দুটো সাইড থেকেই যখন রিভার্স বায়াস কন্ডিশনে আছে তখন কেন এটা রিভার্স বায়াস কেন বলো তো? NPN না, দেখো এই যে এখানে যে পজিটিভ ভোল্টেজ দিচ্ছে এই পজিটিভ সাইডটা এই নেগেটিভে কানেক্টেড। সো তোমার নর্মাল ডায়োডের বেসিক্যালি তুমি যদি নর্মাল ডায়োডে একটা সোর্স কানেক্ট করো, প্লাসটা যদি তোমার প্লাসে না লাগে আর নেগেটিভটা যদি নেগেটিভে না লাগে ওটা কি হয়? ওটা বেসিক্যালি ফরওয়ার্ড বায়াস। যদি তুমি পোলারিটি উল্টা করে দাও ডায়োডটা কি রিভার্স বায়াস কন্ডিশনে থাকে। সো এইখানে যে জাংশন পয়েন্ট, হ্যাঁ, সো এইটা হচ্ছে তোমার পি টাইপ ম্যাটেরিয়াল আর এটা এন টাইপ ম্যাটেরিয়াল। সো জাংশন পয়েন্টটা রিভার্স বায়াস কন্ডিশনে আছে না, সো এই পাশটাও রিভার্স বায়াস আর এখানে তো 0 ভোল্ট যাচ্ছে, তাই না? সো এই পাশটাও তোমার রিভার্স বায়াস কন্ডিশনে আছে। সো এটাই এখানে বলছে যে বেস কারেন্ট ইজ নট এনাফ টু টার্ন ইট অন, অথবা এন্ড বোথ জাংশন আর রিভার্স বায়াস, অথবা দুটো জাংশনই তোমার রিভার্স বায়াস কন্ডিশনে আছে। সো ওই ক্ষেত্রে তোমার ইউ ক্যান অ্যাচিভ কাট অফ রিজন। সো এই যে রিজনটা দেখছো যেখানে কোনো কন্ডাকশন নাই কারেন্টের, এই রিজনটাকে আমরা বলছি কাট অফ রিজন। বুঝতে পারছো? ঠিক আছে? কেউ কনফিউজ করতে হবে না? ঠিক আছে। আর দেখো এখানে অ্যাক্টিভ রিজনটা কি? In the active region, the transistor acts as an amplifier, where the base current is amplified by a gain, and the collector emitter voltage decreases with the base current. So basically, active region e tomar transistor ta acts as an amplifier. যেটা তোমাদেরকে বললাম কিছুক্ষণ আগে। তো যেখানে তোমার বেস কারেন্ট ইজ অ্যামপ্লিফাইড, তুমি যে ইনপুট কারেন্টটা দিচ্ছ IB, এই IB কারেন্টটা তুমি ধরো 2 অ্যাম্পিয়ার দিলা, হ্যাঁ, আউটপুটে তোমার ওটা অ্যামপ্লিফাইড হয়ে তুমি 4 অথবা 8 অ্যাম্পিয়ার কারেন্ট তুমি ওখানে পাবা। ঠিক আছে? ডিপেন্ডিং অন হাউ মাচ ইট ইজ গেটিং অ্যামপ্লিফাইড, হ্যাঁ, কত ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করছে। সো এটা বেসিক্যালি অ্যামপ্লিফাই করে সিগন্যালকে তোমার অ্যাক্টিভ রিজনে। দেখো এটা এখানে বলেছে and the collector emitter voltage decreases. So collector emitter voltage হচ্ছে তোমার এইটা, এই collector emitter ভোল্টেজটা ডিক্রিজ করে। ঠিক আছে? সো এটা ডিক্রিজ করলে এই কারেন্টের উপর ডাইরেক্টলি তোমার এমিটার কারেন্ট হচ্ছে গিয়ে ডিপেন্ডেন্ট, মানে আউটপুটে তুমি তত বেশি অ্যামপ্লিফায়ার কারেন্ট পাবা। ঠিক আছে? ভোল্টেজ VCE যদি তোমার অলমোস্ট জিরোর কাছাকাছি হয়ে যায় তাহলে ওটা অলমোস্ট শর্ট সার্কিটের মতো না, তার মানে ওখানে কোনো রেজিস্ট্যান্স নাই। বুঝছো? তাহলে তোমার আউটপুট কারেন্ট কি অ্যামপ্লিফাই হয়ে যাবে না। আর যদি তোমার ওইখানে ভোল্টেজ থাকে তার মানে ওইখানে রেজিস্টিভ এলিমেন্ট আছে, তার মানে যে কারেন্টটা ফ্লো করে আসছে ওটাকে বাধা দিবে, তার মানে তোমার টোটাল কারেন্ট যেটা ওটা কমে যাবে। বুঝতে পেরেছো জিনিসটা? সো এই কারণে বলছে যে এই যে এই পাশের ভোল্টেজটা VCE ডিক্রিজেস যখন তোমার বেসিক্যালি IBটা হচ্ছে কি তোমার যখন এটা অ্যাক্টিভ রিজনে থাকে। ঠিক আছে? যখন এটা অ্যাক্টিভ রিজনে থাকে তখন তোমার ওই VCE ভোল্টেজটা কমে যায় আর IB কারেন্টটা অ্যামপ্লিফাই হয়ে যায় and it acts as an amplifier this transistor। এটাই এখানে বলছে, এটাই এখানে বলেছে। The collector base junction is reverse biased and the base emitter junction is forward biased। তো এই ক্ষেত্রে তোমার collector base junction is reverse biased। So collector base হচ্ছে তোমার এইটা, collector and base এটা reverse bias কন্ডিশনে থাকে কিন্তু এইটা তোমার forward bias কন্ডিশনে চলে যায়। ঠিক আছে? কেন এটা ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে কেন যায়? এখানে তুমি ভোল্টেজ তুমি দিচ্ছ না, কারেন্ট ফ্লো করছে না, এখন এটা পজিটিভ, পজিটিভটা পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে কানেক্টেড আর এখানে নেগেটিভটা এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে কানেক্টেড, তাহলে ইট অ্যাক্টস অ্যাজ আ ফরওয়ার্ড বায়াস ডায়োড, তাই না? ডায়োডের মতো কাজ করে নিচের পোরশনটা। সো তুমি যে কারেন্ট দিচ্ছ ওটাকে অ্যামপ্লিফাই করে তোমার দিয়ে দিচ্ছে।
ঠিক আছে, কিন্তু উপরেরটা রিভার্স বায়াস কন্ডিশনে, ওই দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। ওকে, যখন স্যার বেজ অন করা হয় তখন তো ফরওয়ার্ড বায়াস হয়ে যায়। হ্যাঁ, বেস অন করলে তোমার নিচেরটা ফরওয়ার্ড বায়াস হবে, উপরটা তো স্যার ফরওয়ার্ড বায়াস হয়, মানে সি থেকে হচ্ছে উপরেরটা রিভার্স বায়াস কন্ডিশন। স্যার বেজটা হচ্ছে আমাদের পজিটিভ, আর হচ্ছে আমাদের সোর্স থেকে হচ্ছে পজিটিভে আসতেছে আইসি দিয়ে, আইসির মাধ্যমে হচ্ছে পজিটিভে আসতেছে, তো পজিটিভ আর পজিটিভ তো ফরওয়ার্ড বায়াস হচ্ছে মিটার দিয়ে চলে আসবে। এই উপরের পোরশনের কথা, কালেক্টর বেসটা রিভার্স বায়াসে থাকবে, বাট এটা পজিটিভ তোমার ওই পি টাইপ ফিল্টারের সাথে কানেক্টেড আছে, ওইটা ফরওয়ার্ড বায়াস ফরওয়ার্ড বায়াস থাকে, এটা ফরওয়ার্ড বায়াস থাকে। সো তুমি যে কারেন্ট ইনপুটে দিচ্ছ ওটাকে অ্যামপ্লিফাই করে তোমার ইয়ে দিচ্ছে, এখানে যে কারেন্টটা ফ্লো করছে আর এখানে যে কারেন্টটা যোগ ফল উইল বি ফর দিস, ঠিক আছে? সো এটাই বেসিক্যালি এখানে বলেছে, হ্যাঁ, যে কালেক্টর বেস জাংশন ইজ রিভার্স বায়াস এন্ড বেস এমিটার জাংশন ইজ ফরওয়ার্ড বায়াস। তাহলে ইন দা স্যাচুরেশন রিজন কি হচ্ছে, এই স্যাচুরেশন রিজনে তোমার দুইটাই হচ্ছে গিয়ে ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে, কালেক্টর বেস এন্ড বেস এমিটার এই দুইটাই হচ্ছে তোমার ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে থাকে। দেখো এখানে তাই বলছে, in the saturation region the base current is significantly high, তার মানে ইনপুট কারেন্ট তোমার হচ্ছে গিয়ে significantly high, তার মানে ওই সাইডে তোমার অনেক কারেন্ট ফ্লো করছে ইনপুট সাইডে। আর কি বলছে, so that the collector emitter voltage is low, so যে কালেক্টর এমিটার যে ভোল্টেজটা আছে যাতে ওটা লো থাকে, এই কারণে এনাফ ইনপুট কারেন্ট তোমার যাচ্ছে ওটার ভিতর দিয়ে ইনপুট সাইডে। তাহলে কি হচ্ছে দেখো, voltage is low and the transistor acts as a switch, so এই ক্ষেত্রে transistor acts as a switch, both junction, common base junction and common emitter junction are forward bias, so এই ক্ষেত্রে এই দুইটাই হচ্ছে গিয়ে তোমার forward bias কন্ডিশনে থাকে। So the transfer characteristics, which is a plot of VCE against IB, is shown in figure 4.29. So VCE against IB তোমার আউটপুট ভোল্টেজ আর ইনপুট কারেন্টের ওরা একটা প্লট এখানে দেখিয়েছে। সো এই প্লটটা তোমার এই যে 4.29 এ এখানে দেখিয়েছে, প্লটটা বেসিক্যালি এরকম, ঠিক আছে? কাট অফ রিজন, অ্যাক্টিভ রিজন আর স্যাচুরেশন রিজনে তুমি কারেন্ট চেঞ্জ করার সাথে সাথে তোমার আউটপুট ভোল্টেজের সাথে কিভাবে এই কার্ভ ভ্যারি করছে এটা এখানে দেখিয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটা হচ্ছে ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। ইনপুট ক্যারেক্টারিস্টিক্সে আইবি ভার্সেস ভিডিই, দেখো তোমার ভিডিই ভোল্টেজ চেঞ্জ করার সাথে সাথে তোমার এখানে আইবি কারেন্ট ভ্যারি করছে, ঠিক আছে? সো আইবি কারেন্টটা তোমার বাড়বে, তার মানে ভিডিই হচ্ছে বেস টু এমিটার ভোল্টেজ, তুমি ওটা 0 থেকে আস্তে আস্তে বাড়বে, 0 তে তো ট্রানজিস্টর অফ, রাইট? তো দেখো ওখানে কোনো কন্ডাকশনে যায় না, বাট একটা সার্টেন লেভেল থ্রেশহোল্ড ভ্যালু ইনক্রিজ করার পর ডায়োডের যেমন থ্রেশহোল্ড ভ্যালু থাকে না 0.3 অথবা 0.7, ডিপেন্ডিং অন দ্যাট যে ওই থ্রেশহোল্ড ভ্যালু ইয়ে করার পরে তোমার ওইটা কন্ডাকশনে যাবে, ঠিক আছে? সো ওই সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ বাড়ানোর পর দেখো ওইটা কন্ডাকশনে গেছে, নিয়ে ওইটা আস্তে আস্তে ওটা ইনক্রিজ করছে, তুমি যত ভিডিই ভোল্টেজ বাড়াবা তত কারেন্ট তোমার বাড়তে থাকবে, ওকে? সো ওইটা ওইখানে প্লট করে দেখিয়েছে। আর এখানে দেখো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, আউটপুট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আউটপুট কারেন্ট আর আউটপুট যে ভোল্টেজ, এই দুইটার রেসপেক্টে গিভেন দ্যাট যে আইবি কারেন্ট ইনপুট কারেন্টটা তুমি ফিক্সড রাখছো একটা পয়েন্টে, নিয়ে তুমি ওই আইবি কারেন্টটা যদি আবার আরেকটা পয়েন্টে চেঞ্জ করো তাহলে ওই পয়েন্টের জন্য তুমি আরেকটা আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ পাবা। সো এইভাবে ডিফারেন্ট লেভেলে তোমার হচ্ছে গিয়ে ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক কার্ভ পেয়েছে। সো এই যে এইখানে আইবি কারেন্ট যখন 0 তখন তোমার এই পোরশনটা বেসিক্যালি কাট অফ রিজন আমরা বলি, আর এই যে এই পোরশনটা দেখছো এই পোরশন হচ্ছে স্যাচুরেশন রিজন,
আর এইটা হচ্ছে তোমার অ্যাক্টিভ রিজন, এই পোরশনে তোমার ট্রানজিস্টরটা অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? তো দেখো এখানে বলেছে the model of an NPN transistor is shown in figure 4.30 under large signal DC operation. So a 4.3 figure দেখি। So এটা হচ্ছে তোমার single line diagram, a single line diagram of the transistor. So এখানে collector to base to emitter তোমার কাজ করছে। So তুমি যদি এই ট্রানজিস্টরটাকে তুমি যদি ডায়োড দিয়ে আঁকাও তাহলে দেখো এটা হচ্ছে n টাইপ, এটা p টাইপ। সো এটা n, এটা p, তাহলে আমি ডায়োডের নেগেটিভ সাইড হচ্ছে আমার এটা, পজিটিভ সাইড হচ্ছে এটা। সো এই দেখো এটাকে রিলেট করো এটার সাথে, মিলছে? জি স্যার। উপরের পোরশনটা কালেক্টর টু বেস, এই যে এখানে কালেক্টর টু বেস ছিল না, জি। সো এই পোরশনটা আমার মিলবে। এখানে আমি একটা ডায়োড দিয়ে রিপ্লেস করব। সিমিলারলি এটাও একটা ডায়োড দিয়ে রিপ্লেস করব, বাট তার ডিরেকশন হবে রিভার্স, কারণ এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাই না? সো এই দেখো এখানে এই ডায়োড দিয়ে রিপ্লেস করে, আর এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। এই যে এই পাশেরটাকে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করেছে। ভোল্টেজ আর রেজিস্টর আছে না, সো এটা যদি সিরিজে থাকে তাহলে আমি একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করতে পারি না? সোর্স ট্রান্সফরমেশন করেছো না? একটু দাও। সো বেসিক্যালি তোমার এই লার্জ সিগন্যাল ডিসি অপারেশন ওই নর্মাল ডায়াগ্রামটাকে তোমার সিঙ্গেল লাইন ডায়াগ্রামে রিপ্লেস করেছে। সো সিঙ্গেল লাইন ডায়াগ্রামে তুমি এই ডায়াগ্রামটাকে যদি রিপ্লেস করো, সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেখতে এরকম হবে। ওকে, কালেক্টর কারেন্ট আসছে এদিক দিয়ে, আর এদিকে এমিটার কারেন্ট বেরোচ্ছে, আর এই ইনপুট সাইড দিয়ে বেস কারেন্ট ঢুকছে। এটাই তো, ওখান থেকে তুমি এটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে কনভার্ট করতে পারো। তো দেখো ওই ডায়াগ্রাম থেকে আমি কি পাই? The equation relates the current is IE is equal to IC plus IB. কিভাবে? এই দেখো IC কারেন্টটা ভিতরে ঢুকছে, বেরোচ্ছে, আর কি ঢুকছে? IB কারেন্ট ঢুকছে, আর বেরোচ্ছে কি? এমিটার কারেন্ট। তো যেই কারেন্ট বেরোচ্ছে should be equal to যে সব কারেন্ট বের হয়ে যাচ্ছে ঢুকছে তাদের যোগফলের সমান। তো ঢুকছে কি কি? IC আর IB। So IC plus IB should be equal to IE. বুঝতে পারছো? So এই ইকুয়েশনটাই এখানে লিখেছে। ওকে? So the base current is effectively the input current. So base হচ্ছে আমার input current, collector current is the output current. এই collector currentটা হচ্ছে আমার output current. The ratio of the collector current IC to base current IB is known as forward current gain. তো এটাকে আমরা বলে থাকি ফরওয়ার্ড কারেন্ট গেইন, এর রেশিওকে আউটপুট বাই ইনপুট, এটাকে আমরা ফরওয়ার্ড কারেন্ট গেইন দিয়ে আমরা ডিনোট করে থাকি। ঠিক আছে? সো এটা মনে রাখলেই হবে। তো দেখো the collector current has two components. সো এইখানে যে কালেক্টর কারেন্টটা আছে এটার বেসিক্যালি দুইটা কম্পোনেন্ট আছে। ঠিক আছে? সো দুইটা কম্পোনেন্ট কি কি? একটা হচ্ছে যে স্যাচুরেশন কারেন্টটা, হ্যাঁ, IE0, হ্যাঁ, ওইটা। আরেকটা হচ্ছে তোমার লিকেজ কারেন্ট। ঠিক আছে? একটা হচ্ছে ডিউ টু বেস কারেন্ট, তোমার যে কারেন্টটা ফ্লো করে কালেক্টরে, আরেকটা হচ্ছে তোমার লিকেজ কারেন্ট, স্যাচুরেশনের সময় যে কারেন্টটা ফ্লো করে। হ্যাঁ, ওই দুটো কারেন্টের যোগফল বেসিক্যালি ইকুয়াল টু কালেক্টর কারেন্ট। ঠিক আছে? সো কালেক্টর কারেন্টকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ওকে, তোমার এই যে এখানে যে ইনপুট কারেন্টটা ফ্লো করছে, এই ইনপুট কারেন্টটা ফ্লো করাতে এইখান থেকে একটা রেশিও তোমার এই যে কালেক্টর কারেন্টের সাথে অ্যাড হয়। ঠিক আছে?
সো ওইটা হচ্ছে তোমার ওই যে বেটা গেইন যেটা বের করছো কারেন্ট গেইন, সো ওই গেইনটা দিয়ে তুমি ওই আউটপুট রেশিওকে গুণ করলে তুমি বেসিক্যালি আইবি কে গুণ করলে তুমি ওই কালেক্টর কারেন্টটা পাবা। ঠিক আছে? হ্যাঁ, ওটা অন করে দিয়েছে। ঠিক আছে? সো এটা হচ্ছে কালেক্টর কারেন্টের সাম। তারপরে দেখো এখানে বলছে where ICE is the collector to emitter leakage current. সো এটা হচ্ছে তোমার লিকেজ কারেন্ট ICE 0, মানে কালেক্টর টু এমিটার যে তোমার লিকেজ কারেন্টটা ওটাকে ডিনোট করা হয়েছে with base open circuit and can be considered negligible compared to beta FIB. So beta FIB যে কারেন্টটা ফ্লো করে ওইটার থেকে তোমার যে স্যাচুরেশন কারেন্টটা আছে বা লিকেজ কারেন্টটা আছে ওইটা খুবই নেগলিজেবল অ্যামাউন্ট। এই কারণে ওইটাকে আমরা অ্যাজিউম করতে পারি অ্যাজ 0। ঠিক আছে? আর যদি ভ্যালু দিয়ে দেয় তাহলে তোমাকে ওটা বসাতে হবে। বুঝতে পেরেছো? সো ওইটা নর্মালি আমরা ক্যালকুলেশন করার সময় ওইটাকে 0 ধরে করি, বাট তোমার যদি কোয়েশ্চেনে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনে তোমার ওই লিকেজ কারেন্টটা বলে যে এতখানি লিকেজ কারেন্ট, দেন ওই লিকেজ কারেন্টটা অ্যাড করতে হয় কালেক্টর কারেন্টের সাথে। ঠিক আছে? সো আমার নরমাল ফর্মুলা হচ্ছে IE is equal to IB plus IC, তাই না? সো IC কে আমি ভেঙে লিখতে পারি বেটা F IB plus ICE0। ঠিক আছে? এটা যদি বসাও এই ইকুয়েশনটা আসে IB কে কমন নিয়েছে তাহলে 1 প্লাস বেটা F আসে। ঠিক আছে? এটা কি বুঝছো এটা কোথা থেকে আসছে? না বুঝলে ভেঙে লেখা হয়েছে। সবাই কি বুঝছো? সো ওইখান থেকে এটা আসে। আর এই যে যেহেতু এই লিকেজ কারেন্টটা আমরা নেগলিজিবল বলছি, এইটাকে আমরা 0 ধরেছি। এটাকে 0 ধরলে অ্যাপ্রক্সিমেটলি IE is equal to this। ঠিক আছে? সো এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইনপুট কারেন্ট। বুঝতে পেরেছো? সো ইনপুট কারেন্টের উপর আউটপুট কারেন্টটা ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট, এমিটার কারেন্টটা ডাইরেক্টলি ডিপেন্ডেন্ট। তার মানে তুমি ইনপুট কারেন্ট যত বাড়াবা তোমার ওইটাও তত বাড়বে। ঠিক আছে? সো ওটাই এখানে লিখেছে। আর এটাকে আবার পরবর্তীতে ভেঙে লিখেছে, ভেঙে লিখলে তোমার এটা আসে। পরে আমরা আইসিটা আসলো এই যে এখান থেকে ওই যে ভাইয়া আছে IB কে in terms of IE and IC লিখেছে। এই যে এই ইকুয়েশনটা তুমি জানো না? So IB is equal to IE minus IC, তাই না? সো এইটা তুমি এখানে বসাও, এই যে এই IB জায়গায় বসাও। এখানে কোনো IB টার্ম আছে? না স্যার নাই, তার মানে ওটাকে রিপ্লেস করেছে, রাইট? ওটাকে রিপ্লেস করলে তুমি এই ইকুয়েশনটা পাবা। ঠিক আছে? ঠিক আছে তো এটা কোনো কমপ্লিকেটেড কিছু না, ওইটা স্টেপ দেখায় নাই, স্টেপটা দেখায় নাই বলে ওরকম লাগছে। বাট ওই IB কে তুমি যদি IE মাইনাস IC বসিয়ে রিপ্লেস করো তাহলে এই ইকুয়েশনটা আসবে। ওকে? দুটো লাইন অ্যাড করতে সো এই যে এই গেইন ফ্যাক্টরটা যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হয়, এটা যদি 1 এর থেকে অনেক বড় ভ্যালু হয়, 1 ডিভাইডেড বাই সাম ভ্যালু, এই পোরশনটা কি অলমোস্ট 0 এর কাছাকাছি চলে আসে না? 0 এর কাছাকাছি চলে আসে, রাইট? জিরোর কাছাকাছি চলে আসলে তোমার বেসিক্যালি এই পোরশনটাকে আমি যদি নেগলেক্ট করি তাহলে I ইকুয়াল টু IC হয়, রাইট? সো এই টার্মটাকে যদি এইটা ভেরি ভেরি লার্জ দ্যান 1 হয়, ইন দ্যাট কেস এই আলফার ভ্যালু 1 হয়। ঠিক আছে? বাট এটা হচ্ছে কি বেসিক্যালি এইটাকে আমরা আলফা বলতেছি। হ্যাঁ, এই ভ্যালুটাকে আমরা আলফা দিয়ে ডিনোট করতেছি। বুঝতে পেরেছো? সো আলফার সাথে বেটার রিলেশনটা বুঝতে পেরেছো? ওইখান থেকে এটা আসে।
অথবা বেটাকে তুমি সাবজেক্ট করতে পারো, এটাকে তুমি এর পাশে নিয়ে আসতে পারো। যদি তোমার আলফা দেওয়া থাকে বেটা বের করতে পারো, আবার বেটা দেওয়া থাকলে আলফা বের করতে পারো। বুঝতে পেরেছো? সো এইখান থেকে এই ইকুয়েশনটা আসে। তারপর বলছে let us consider the circuit of figure 4.31 where the transistor is operated as switch. যদি এই ট্রানজিস্টরটা সুইচ হিসাবে কাজ করে তাহলে কি হবে? ঠিক আছে, সো সুইচ হিসাবে যদি কাজ করে তাহলে তোমার KVL অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, KVL। সো KVL টা অ্যাপ্লাই করবা হচ্ছে কি তোমার এই সার্কিটে। ঠিক আছে, এই সার্কিটে তুমি ইনপুট সাইডে KVL অ্যাপ্লাই করবা। যদি ইনপুট সাইডে KVL অ্যাপ্লাই করো তাহলে কি আসে? এই যে এই ভোল্টেজটা শুড বি ইকুয়াল টু এইখানের ভোল্টেজ ড্রপ প্লাস এইখানের ভোল্টেজ ড্রপ, তাই না? তাই কি না? সো VB is equal to IB times RB plus VBE। এটা দেখো এই ইকুয়েশনটাই তোমার এখানে লিখেছে, নিয়ে IB কে সাবজেক্ট বানিয়েছে। এই দেখো এটা গুণ এটা আছে RB টাইমস IB, আর এটাকে এই পাশে নিয়ে আসলে VB is equal to এই ভোল্টেজটা প্লাস এই ভোল্টেজটা। ঠিক আছে, বুঝতে পেরেছো এই ইকুয়েশনটা কোথা থেকে আসে? নাকি করে দিতে হবে? সবাই বুঝেছো? করে দিলে সবাই জানতে পারবে। এই যে তুমি এইখানে লুপ চালাবা, এইখানে যদি লুপ চালাও দেখো তো এটা এই বোর্ডের এই পোর্শনটা আসে কিনা, ঘুরিয়ে দাও। সো ওখানে যদি লুপ চালাও VB is equal to তোমার IB times RB plus VBE। ঠিক আছে না? সো IB কে সাবজেক্ট করো, সো IB RB is equal to VB minus VBE। so IB is equal to VB minus VBE divided by RB। মিলছে ওই ইকুয়েশনের সাথে? মিলেছে? বুঝাচ্ছ কোথা থেকে আসলো? সো এখানে তুমি KVL অ্যাপ্লাই করলে এটা চলে আসবে। ওকে, ইনপুট সাইডে লাইনগুলো কমাই দিয়েছি তো এজন্য বুঝতে অসুবিধা হয়। ডাইরেক্ট করে দেওয়া কারণ সো এগুলা তো বেসিক্যালি KVL KCL তো একদম বেসিক ইলেকট্রিক্যাল সার্কিটের, তাই না? প্রথম সো এই কারণে ওরা স্টেপ দেখায় না, ওরা ভেবেছে যে তোমরা অনেক ম্যাচিউর হয়ে গেছো। ওকে, তারপরে দেখো এইটা হচ্ছে আউটপুট সাইডে KVL অ্যাপ্লাই করেছে। সো আউটপুট সাইডে তুমি যদি KVL অ্যাপ্লাই করো সো তখন কি হয়? এই আউটপুট সাইডে আবার KVL অ্যাপ্লাই করেছে। এইখানে যদি তুমি KVL অ্যাপ্লাই করো লুপের ডিরেকশন এটা ধরো, সো এই ভোল্টেজ শুড বি ইকুয়াল টু এইখানের ভোল্টেজ প্লাস এইখানের ভোল্টেজ, আর এখানে তো ভোল্টেজ নাই, এটা তো শর্ট সার্কিট। ঠিক আছে, সো ওই দুটো ভোল্টেজের সমান হবে VCC। তাহলে আউটপুট সাইডে তোমার VCC is equal to IC times RC plus VCE। ঠিক আছে, সো এই ইকুয়েশন থেকে বেসিক্যালি এটা এসেছে। সো VC কে তুমি সাবজেক্ট করো এই যে এই দেখো এই যে এইটা বেসিক্যালি কি? VCE is equal to VC minus VE। সো এই VE ভোল্টেজটা কি? এটা শর্ট সার্কিট না? এইখানের ভোল্টেজ কি গ্রাউন্ড না? জিরো না? জিরো তো, তাহলে এটা কি দাঁড়ায়? VC minus 0, so is equal to VC। বুঝতে পেরেছো? সো এই ভোল্টেজটা এই VCE হচ্ছে এই পয়েন্টের ভোল্টেজ। ঠিক আছে, VC।
সো ওটাই এখানে লিখেছে, লিখে এই ইকুয়েশনটা এইভাবে দিয়েছে VC ইকুয়াল টু VCE ইকুয়াল টু তোমার এই ইকুয়েশন। সো এইখান থেকে তোমার যে সিম্পলিফাই করেছে এই IC এর ভ্যালু তুমি বের করেছিলে, এই যে বেটা দিয়ে যেটা বের করেছিল ওটা বসিয়েছে, বসালে এই ইকুয়েশনটা আসে। ওকে, ক্লিয়ার? আবার এই VCE, এই যে এইখানের যে ভোল্টেজটা, এইখানের যে ভোল্টেজটা, এটা বেসিক্যালি এই ভোল্টেজ আর এই ভোল্টেজের যোগফল, আউটপুট ভোল্টেজ না VCE। সো এটা এই পাশে ভোল্টেজের যোগফল। সো এই CB ভোল্টেজ, VCB ভোল্টেজ প্লাস VBE ভোল্টেজ, এই দুটার যোগফল শুড বি ইকুয়াল টু VCE। এখান থেকে আরেকটা ইকুয়েশন ওরা ইউজ করেছে, এই যে VCB প্লাস VBE ইজ ইকুয়াল টু VCE। সো এখান থেকে এইটাকে সাবজেক্ট বানিয়েছে, বানিয়ে তোমার ইয়ে করে ওখান থেকে আননোন প্যারামিটারস বের করেছে পরবর্তীতে। ঠিক আছে? সো এটাই স্যার নেক্সট থেকে স্যার মানে ডাইনামিনে যদি ভেঙে ভেঙে করে দিতাম। আচ্ছা, এতটুকু পর্যন্ত আজকে থাক। নেক্সট ক্লাসে তোমাদের অনলাইন যে ক্লাসটা, ওইখানে এইখান থেকে আমি স্টার্ট করবো। এখান থেকে এইটুকু পর্যন্ত একটু ক্লিয়ার থাকতে হবে তোমাদের। আমি কিন্তু উপরেগুলো রিপিট করবো না। স্যার অনলাইন ক্লাস স্যার অনলাইন ক্লাস স্যার কিছু বুঝি না। অনলাইন ক্লাসে একটু মনোযোগ দিলে বুঝতে পারবা। সরি, হয়তো আগের অনলাইন ক্লাসটা আমি পোর্টালে আপলোড হচ্ছে এটা। এটা এইটা পোর্টালে আপলোড আমি করে দিই। অফ করে দাও লালটা চাপ।